আপনি যদি নিজেই বিদেশে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমি আমার স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতা নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনিও কারো হেল্প ছাড়া অ্যাডমিশন এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথম স্টেপ হলো পছন্দের ডেস্টিনেশন সিলেক্ট করা। আপনি যদি প্রথমে চুজ করতে পারেন যে কোন দেশে হায়ার স্টাডিজ করতে যাবেন, তাহলে পরের স্টেপগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। তবে ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে এক একজন বলে এই দেশ ভালো, আবার আরেকজন বলে সেই দেশ খারাপ। সো আসলে আমরা কোন দেশ চুজ করব? তো সেক্ষেত্রে আসলে আমাদের ভাবতে হবে যে আসলে আমি কি চাই, যে আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাকে সিলেক্ট করতে হবে আমি আসলে কোন দেশে পড়াশোনা করতে যাব। তো প্রথমে আপনি একটি ওয়ার্ড ফাইল অথবা এক্সেল ফাইলে নোট করে ফেলবেন যে আপনি আপনার মেধা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ধৈর্য এবং পরিশ্রম করার সক্ষমতা বিবেচনা করে কোন দেশ আপনার জন্য বেশি সুইটেবল হবে। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি পড়াশোনা শেষ করে থেকে যেতে চান কিনা। তাহলে আপনাকে এমন কান্ট্রি চুজ করতে হবে যেটা হবে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এবং ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার ব্যবস্থা আছে, যেমন ইউএসএতে, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড। এখন আপনি যদি ইংলিশের পাশাপাশি অন্য ভাষাও ভালোভাবে শিখবেন বা শিখতে চান, তাহলে আপনি পর্তুগাল, অস্ট্রিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক আপনার অপশন হতে পারে। এখন আপনাদের মধ্যে যারা চিন্তা করতেছেন যে স্কলারশিপ ছাড়া বিদেশে পড়ালেখাই করতে যাবেন না, তারা কিন্তু হাঙ্গেরি, তুরস্ক, চায়না, দক্ষিণ কোরিয়া, জাপানও দেখতে পারেন, কারণ সেসব দেশে কিন্তু গভর্নমেন্ট থেকেও একটা ভালো পরিমাণ স্কলারশিপ দেওয়া হয়। তো দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি ভালো ইউনিভার্সিটির খোঁজ পাওয়ার জন্য কিউএস বা টাইমস হায়ার এডুকেশন ওয়েবসাইটের লিস্ট দেখতে পারেন। এখন শুধু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি বা আইভি লিগ ইউনিভার্সিটি দেখলে তো আর হবে না, আগে তো চান্স পাইতে হবে। তো সেজন্য আপনি টপ থেকে মিডল র্যাঙ্ক ইউনিভার্সিটি দেখতেও পারেন। এখন আবার চান্স পেলে তো হবে না, টাকা থাকতে হবে বা স্কলারশিপ পেতে হবে পড়াশোনা শেষ করার জন্য। তো আপনি আপনার প্রোফাইল এবং যোগ্যতার উপর ভিত্তি করে আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া চেক করে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন, যেমন ইউনিভার্সিটিতে ভালো ফান্ডিং দেয় কিনা, বা ইউনিভার্সিটির লোকেশন বড় শহর বা সিটিতে কিনা, কারণ বড় শহরে জব অপরচুনিটি ভালো থাকে। কেউ আবার এরিয়া ফোকাস করে ইউনিভার্সিটি সার্চ করে, যেমন কোনো শহরে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থাকলে সেখানে ওই এরিয়ার আশেপাশে যাওয়ার চেষ্টা করে। কেউ আবার বলে যে আমাদের এরিয়াতে আসলে শপ বা রেস্টুরেন্টে চাকরি ম্যানেজ করে দিতে পারবে। তো তাহলে এইসব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনি ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে পারেন। এখন ইউনিভার্সিটি সিলেক্ট টোটালি কিন্তু আপনি আপনার পার্সপেক্টিভ, আপনি আপনার সব কিছু বিবেচনা করেই কিন্তু ইউনিভার্সিটিটা সিলেক্ট করা উচিত হবে। এখন পরের স্টেপটা হলো ডিপার্টমেন্ট চুজ করা, যে আপনি একটু ইউনিভার্সিটিটা সিলেক্ট করবেন, এখন আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে যাবেন। এখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি নিউ স্টুডেন্টস, ফিউচার স্টুডেন্টস বা প্রসপেক্টিভ স্টুডেন্টস সেকশনের আন্ডারে আপনি কিন্তু প্রয়োজনীয় সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এখন আপনি যদি ডিগ্রি এবং প্রোগ্রামের আন্ডারে বা এইখানে বিভিন্ন সার্চ অপশন থাকবে, সেখানে কিন্তু আপনি সার্চ করলে, যেমন কম্পিউটার সায়েন্স লিখে সার্চ করলে কিন্তু কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আপনি পেয়ে যেতে পারেন, বা যারা অন্যান্য সাবজেক্ট চেক করতে চাচ্ছেন তারা সেই নামটা লিখে কিন্তু সার্চ করলে আপনার পছন্দের ডিপার্টমেন্টটা বা সাবজেক্টটা কিন্তু পেয়ে যাবেন। তো তারপর প্রশ্ন হলো যে আসলে যে আপনি সাবজেক্ট নিয়ে যে সাবজেক্ট আপনি চুজ করতে চাচ্ছেন, সেই সাবজেক্টটা যদি আপনি চুজ করার ক্ষেত্রেই যদি সমস্যা ফেস করেন, তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করতে পারেন, যে বিষয়ের উপর আপনার ইন্টারেস্ট আছে বা দক্ষতা বা এক্সপিরিয়েন্স বা কোনো সাবজেক্টের প্রতি যদি আপনার ফ্যাসিনেশন বা ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আপনি সেই সাবজেক্টে সিলেক্ট করতে পারেন। কারণ এই ক্ষেত্রে দেখা গেছে আপনি যে সাবজেক্টটা চুজ করবেন, সেই সাবজেক্টটা নিয়ে হয়তো বা 2-3 বছর বা পিএইচডি করলে 4-5 বছর পড়াশোনা করতে হবে। সো আপনি যদি সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বা ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু এতদিন সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর আপনার যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, সেই সাবজেক্টে আপনার যদি কোনো রকম পড়াশোনা বা কোনো দক্ষতা বা সার্টিফিকেশন না থাকে, তাহলে কিন্তু সেই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়াটাও কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ তাকে তো কনভিন্স করতে হবে যে আপনি আসলে এই সাবজেক্টে পড়ার মতো যোগ্যতা রাখেন বা এই সাবজেক্টটা আসলে ফিনিশ করার মতো আপনার ক্যাপাসিটি আছে। তো এখন
ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে আপনাকে কিন্তু একটু ভালোভাবে ঘোরাঘুরি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, হ্যাঁ, কারণ যাতে আপনার প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টটা মিলে কিনা। হ্যাঁ, এখন আপনি ডিপার্টমেন্টে অবশ্যই যে পড়াশোনা করার জন্য তো ওই যে স্কলারশিপ বা টাকা পয়সা লাগবে। তো আপনি যেটা করবেন যে স্কলারশিপ এবং ফান্ডিংয়ের কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু ডিপার্টমেন্টের ওয়েবসাইটেও দেওয়া থাকে। তো আপনি দেখবেন যে ডিপার্টমেন্ট কেন্দ্রিক স্পেসিফিক কোনো ফান্ডিং বা স্কলারশিপের কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, যেমন কিছু ডিপার্টমেন্ট আছে স্টুডেন্টদেরকে কোঅপ এবং ইন্টার্নশিপ করার সুযোগ দেয়। এখন আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি একটা বা দুইটা সেমিস্টারে যদি আপনি কোঅপ বা ইন্টার্নশিপ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ফুল টাইম হিসেবে কাজ করতে পারবেন। আর সেই টাকা দিয়ে কিন্তু পরের সেমিস্টারগুলোতে টিউশন ফি, থাকা খাওয়ার খরচও কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন। তো এটা একটা বড় অপরচুনিটি যদি আপনি কোঅপ বা ইন্টার্নশিপের অপরচুনিটিটা থাকে সেই ডিপার্টমেন্টে। তো চতুর্থ স্টেপে আমরা চলে আসতেছি। চতুর্থ স্টেপে এসে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি তো ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলেছেন, কোন ডিপার্টমেন্টে পড়বেন সেটাও সিলেক্ট করে ফেলেছেন। এখন আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান, যে মাস্টার্স করবেন নাকি পিএইচডি করবেন। এখন মাস্টার্সেরও বিভিন্ন ধরন আছে। হ্যাঁ, তো এখন আপনাকে দেখতে হবে কিন্তু ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া থাকবে যে মাস্টার্সের বিভিন্ন প্রকার। হ্যাঁ, তা আপনি যদি দ্রুত পড়াশোনা শেষ করে চাকরির বাজারে ঢুকে যেতে চান, তাহলে আপনি প্রফেশনাল বা কোর্স বেস মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই প্রোগ্রামে কিন্তু ফান্ডিংয়ের অপশন খুবই কম। আর আপনি যদি রিসার্চ করতে চান এবং সে বিষয় এক্সপার্ট হতে চান বা একাডেমিশিয়ান হয়ে বের হতে চান, তাহলে আপনার জন্য রিসার্চ বেস মাস্টার্স, বা আপনি যদি লং টার্মে চিন্তা করেন তাহলে পিএইচডি করতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে সুবিধাটা হলো যে রিসার্চ বেস মাস্টার্স এবং পিএইচডিতে কিন্তু প্রচুর ফান্ডিং, স্কলারশিপ পাওয়া যায়। হ্যাঁ, এই পর্যায়ে আপনি যে প্রোগ্রামে যেতে চান সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্টগুলো দেখে নিয়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এখন প্রয়োজনীয় কাগজপত্র যদি সব কালেক্ট করা না থাকে তাহলে দ্রুত সংগ্রহ করতে হবে। এখন পরীক্ষাগুলো আগে দিতে পারলে ভালো, কারণ আপনি যদি আশানুরূপ রেজাল্ট না পান আইএলটিএস বা জিআরই স্কোরে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে আগে আবার পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আসলে কোন পরীক্ষা আমি দিব, কারণ রিকোয়ারমেন্ট যখন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টের পেজে যাবেন তখন আপনি হয়তো অনেকগুলো পরীক্ষার নাম দেখতে পারবেন। সাধারণত পরীক্ষাগুলোকে দুইটা ক্যাটাগরিতে রাখা যায়। এক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার আন্ডারে আমরা সাধারণত আইএলটিএস, টোফেল, পিটিই, ডুওলিঙ্গোকে দেখে থাকি। আর দ্বিতীয়ত স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটার আন্ডারে আমরা জিমেট, জিআরই বা স্যাট এক্সাম দেখে থাকি। এখন আমরা দেখে নেব আসলে কোন পরীক্ষা কিসের জন্য দেওয়া লাগে এবং আমাদের আসলে কি পরীক্ষাটা দেওয়া উচিত। যেমন সাধারণত ইউএসের বিভিন্ন ইউনিভার্সিটিতে গ্র্যাড অ্যাডমিশনের জন্য আমাদেরকে জিআরই অথবা জিমেট পরীক্ষাটা দেওয়া লাগে, কারণ বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো স্পেশালি ইউএসের ইউনিভার্সিটি, সেখানে জিআরইটা বেশিরভাগ ক্ষেত্রে জিআরইটা চাওয়া হয়। তবে এটা আমাদের জন্য খুব ভালো নিউজ যে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে, ইউএসের বিশ্ববিদ্যালয়তে জিআরই টেস্টটা মৌকুফ করে দেয় যদি আপনার ভালো সিজিপিএ থাকে বা সাবজেক্ট রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে। এখন আসলে জিআরই আর জিমেটের মধ্যে পার্থক্য কি? জিআরইটা হলো যে আপনি আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেটারই হন না কেন, আপনার কিন্তু জিআরই টেস্টটা আপনার সাথে রিলেভেন্ট হইতে পারে। আর যারা কমার্সে বা যারা এমবিএ করতে চান, বিজনেস প্রফেশনাল, তাদের জন্য সাধারণত জিমেট চাওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে জিআরইটা বেশি চাওয়া হয়, কারণ জিআরইর ওয়ার্ল্ড ওয়াইডটা অ্যাকসেপ্টেন্সটা এখন অনেক বেশি। দেখা গেছে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, সায়েন্স, কমার্স, আর্টস, দেখা গেছে জিআরই পরীক্ষার স্কোর থাকলেই দেখা গেছে আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। এখন আমরা আসি যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে আমরা আসলে কি বোঝাই। তো এখানে আসলে যে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমরা বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আসলে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা দেখার জন্য আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা চাওয়া হয়। কারণ আমরা বিদেশে একটা পড়ালেখা করতে যাব, সেখানে শুধু পড়ালেখা করার জন্যই না, দেখা গেছে টিচার, স্টুডেন্টস বা ক্লাসমেট বা যখন জব করব, হ্যাঁ, কলিগদের সাথে আমাদের কিন্তু কমিউনিকেশন করার জন্য ইংলিশেই কমিউনিকেশন করা লাগে। তো সেই জন্যই আমাদেরকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট একটা দেওয়া লাগে।
এখন কোশ্চেন হলো যে ভাই আসলে কোন পরীক্ষাটা দেওয়া উচিত, ডুওলিঙ্গো দিব, পিটি দিব, নাকি আইএলটিএস দিব, নাকি টোফেল? তো এখন আসলে ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে টোফেল চাওয়া হলেও এখন কিন্তু আইএলটিএসটা কিন্তু প্রায় সব ইউনিভার্সিটিতেই কিন্তু স্কোর হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। তো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে বলি যে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য। কারণ হলো যে আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি ডুওলিঙ্গোর কথা ভাবেন, ডুওলিঙ্গোটা আসলে তুলনামূলকভাবে সহজ এবং খুব দ্রুত টেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং অনেক ফ্লেক্সিবিলিটি আছে। কিন্তু ডুওলিঙ্গো কিন্তু প্রায় সব ইউনিভার্সিটি কিন্তু অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, আর ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আইএলটিএস এর একটা ভালো স্কোর কিন্তু অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হেল্প করে। তো সেই জন্য আমি বলবো যে আইএলটিএস পরীক্ষাটাই কি ভালোভাবে দেওয়ার জন্য। এখন অনেকের মধ্যেই ভুল ধারণা যে আসলে আইএলটিএস পরীক্ষায় মনে হয় ভালো রেজাল্ট করলে মনে হয় স্কলারশিপ পাওয়া যায়। তো এইটা আসলে একদম ভুল ধারণা যে আপনি আইএলটিএসটা কিন্তু অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনার কি স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু অনেকগুলা ফ্যাক্টর থাকে স্কলারশিপ পাওয়ার জন্য। সেই ফ্যাক্টরগুলোতে কিন্তু আপনাদেরকে ভালো করতে হবে। যেমন ভালো একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তারপর হলো যে ইউনিভার্সিটিগুলো সাধারণত 2টা বা 3টা রেফারেন্স লেটার চায়। সো রেফারেন্স লেটারগুলো সময় মতো পাঠাতে হবে। তারপর কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়, তো সেই এক্সপিরিয়েন্স ডকুমেন্টগুলো পাঠাতে হবে। এখন আপনি যদি বলেন যে আমার তো এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনি এক্সপিরিয়েন্সের জায়গায় কিন্তু আপনি ক্লাব বা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস যেগুলো আপনি ইউনিভার্সিটি বা কলেজ থাকা অবস্থায় করেছেন, সেগুলো কিন্তু আপনি এক্সপিরিয়েন্সের আন্ডারে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আবার আপনার যদি সিজিপি ভালো থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু সিজিপি যদি আপনার খারাপ থাকে, যেমন অনেকের শুধু 3 পয়েন্ট সামথিং থাকে, মানে 3.2 এর নিচে থাকে। এখন আপনি যদি 3.20 নিচে থাকে বা ইভেন 3 পয়েন্টের নিচে থাকে, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য ক্রাইটেরিয়াতে কিন্তু খুব ভালো করতে হবে। যেমন খুব ভালো স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। তারপর হলো যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি শো করতে পারবেন যে আপনার সিজিপি খারাপ হলেও আপনি কিন্তু ওই প্রফেশনাল লেভেলে সেই রিলেভেন্ট ফিল্ডে খুব ভালো করেছেন। বা আপনি কিন্তু জিআরই স্কোরটা ভালো করলে কিন্তু আপনি অন্যান্য দুর্বলতাকে কিন্তু আপনি ঢেকে দিতে পারবেন আপনার একটা খুব ভালো একটা জিআরই স্কোর দিয়ে। তো এখন আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে শুধুমাত্র একটা ফ্যাক্টর যেমন শুধুমাত্র সিজিপিএ বা শুধুমাত্র আইএলটিএস দিয়ে কিন্তু আপনার সব ভাগ্যটা নির্ধারণ হবে না। আপনাকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের কম্বিনেশনে কিন্তু আপনার ভাগ্যটা নির্ভর করবে যে আপনি স্কলারশিপটা পাবেন কিনা। সো আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে সময় নিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে এগুলো সাজাইতে হবে এবং খুব ভালোভাবে সাজায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। এই পর্যায়ে আমি আলোচনা করব স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে। এক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা 2টা বড় ভুল করে। প্রথমত শুধু ডিপার্টমেন্টের স্কলারশিপকে ফোকাস করে, দ্বিতীয়ত খুব কম সময় ব্যয় করে স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করার জন্য। তো আমাদের কি করতে হবে? প্রথমে আমরা ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট ভালোভাবে সার্চ করে দেখব কি কি স্কলারশিপ আছে এবং কতগুলোতে আমাদের অ্যাপ্লিকেশন করার যোগ্যতা আছে, সেই অনুযায়ী আমরা অ্যাপ্লিকেশন করতে থাকব। দ্বিতীয়ত আমরা দেখব বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন নিজের সাবজেক্ট, সেকশন, ধর্ম বা রিসার্চ টপিক বা বিভিন্ন স্পেসিফিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু স্কলারশিপ থাকে। বা বিভিন্ন গ্রুপ অর্গানাইজেশন যেমন বিল গেটস ফাউন্ডেশন, মাস্টার কার্ড ইত্যাদি বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। তো আমরা এরকম এক্সটার্নাল স্কলারশিপও সার্চ করতে থাকবো, যদি আমাদের সাথে মিলে যায় আমরা তাহলে অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, তারপর আমরা অনেকেই কিন্তু পার্শিয়াল ফান্ডিং নিয়ে চলে আসি। তো এই ক্ষেত্রে যদি আমরা ফুল ফান্ডিং নাও পাই, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু এইখানে ডিপার্টমেন্টে এসে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কিন্তু সিজিপি এর উপরে ভিত্তি করে কিন্তু স্কলারশিপ আছে। তারপর কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু বার্সারির অপশন থাকে, যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু তাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য বার্সারির মাধ্যমে একটা গ্র্যান্ট দিয়ে থাকে। তাছাড়া যারা রিসার্চ করেন, রিসার্চ বেস মাস্টার্স বা পিএইচডি করতে আসেন, তাদেরকে কিন্তু রিসার্চ বা থিসিস করার জন্য কিন্তু আলাদা ফান্ডিং দেওয়া হয়। আবার অনেকে আছে যে রিসার্চ বা থিসিস করার জন্য কিন্তু বিভিন্ন এরিয়াতে যাওয়ার প্রয়োজন হয় বা বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হয়, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে কিন্তু ট্রাভেল গ্র্যান্ট দেওয়া হয়। তাছাড়া আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলে কিন্তু তাকে যদি কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু এক্সট্রা ফান্ড আপনি ম্যানেজ করতে পারেন।
তাছাড়া সে আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিন্তু আপনাকে কাজ দিতে পারে, তাহলে আপনি তার আন্ডারে কাজ করতে পারলেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এতে একটা ভালো অ্যামাউন্ট টাকা পাওয়া যায়। এছাড়া আপনি যদি বিভিন্নভাবে যদি নেটওয়ার্কিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার অন ক্যাম্পাস মানে ইউনিভার্সিটির ভিতরে বিভিন্ন ধরনের জব আছে, সেগুলোকে বলা অন ক্যাম্পাস জব। তো আপনি কিন্তু বিভিন্নভাবে যদি নেটওয়ার্কিং ভালো মানে যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ইউনিভার্সিটিতে যারা টিচার, যারা স্টাফ বা আপনার ফ্রেন্ড সার্কেল আছে সেই ইউনিভার্সিটির, তাদের সাথে যদি ভালো যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু সেই ইউনিভার্সিটির বিভিন্ন কাজ থাকতে পারে, যেমন বিভিন্ন অর্গানাইজেশন, ইউনিভার্সিটির বিভিন্ন অর্গানাইজেশন থাকে, ক্লাব থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ওরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, সেক্ষেত্রে আপনি ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। ইউনিভার্সিটির মধ্যে কিন্তু খাবারের দোকানগুলো আছে, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, অনলাইন মানে পার্ট টাইম জব করতে পারেন। তাছাড়া আমরা যেটা করতে থাকবো যে সময় দেব, একটু প্রতিদিন একটু সময় দেব যে যে ইউনিভার্সিটি যাচ্ছি সেই ইউনিভার্সিটির মধ্যে বা ইউনিভার্সিটির আশপাশে কোনো রকমের কোনো জব আছে কিনা। তাছাড়া আমরা যদি জব খোঁজার পাশাপাশি যদি আমরা এক্সটার্নাল বা ইন্টারনাল স্কলারশিপগুলো যদি ভালোভাবে সার্চ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করে কিন্তু আমরা স্কলারশিপটা পেয়ে যেতে পারি। তো আমাদের যে প্রবলেমটা হলো যে স্কলারশিপ সার্চ করার জন্য আমাদেরকে প্রচুর সময় দেওয়া লাগে, সেই সময়গুলো আমরা দিই না, বা এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অনেক বড় বড় ফর্ম মানে অনেক বড় বড় ফর্ম আছে, অনেক লেখালেখি আছে, সেই লেখালেখি করারও অনেকের ধৈর্য থাকে না। তো সেক্ষেত্রে আমাদের সেই ধৈর্য থাকতে হবে, ভালোভাবে কনভিন্সিং অ্যাপ্লিকেশন করতে হবে, এবং মাঝে মধ্যে বিভিন্ন এসে লেখা লাগে, হ্যাঁ, সেই অ্যাপ্লিকেশন করার জন্য সেই এসেগুলো, মোটিভেশন লেটার বা এসেগুলো কিন্তু ভালোভাবে লেখা লাগে। তো সেগুলো আমরা কি করবো, একটু ভালোভাবে সময় নিয়ে একটু রিসার্চ করে আমরা দিব। তো আমি চেষ্টা করব যে বিভিন্ন এক্সটার্নাল স্কলারশিপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব, অফিসিয়াল লিঙ্কগুলো। তা আপনারা এগুলো ভালোভাবে দেখবেন, যদি আপনার কোয়ালিটির সাথে আপনার প্রোফাইলের সাথে মিলে যায়, তাহলে আপনি খুব ইজিলি কি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। তো তো সব কিছু ঠিক থাকলে আপনার যদি অ্যাপ্লিকেশন প্যাকেজ পুরোপুরি ঠিক হয়ে যায়, আপনি যদি সব ডকুমেন্ট কালেক্ট করে ফেলতে পারেন, আপনি সবগুলো যদি রিলেভেন্ট এক্সামগুলো দিয়ে দিতে পারেন, তাহলে আপনি যেটা করবেন যে সবগুলো ডকুমেন্ট ভালো মতো করে চেক এবং রিচেক করে ফেলবেন। তো সেক্ষেত্রে আমরা সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করব, এবং আমাদের যে রেফারেন্স দিয়েছে টিচাররা, সেই টিচারদের সাথে কন্ট্যাক্ট করব যে যাতে তারা রেফারেন্সটা ঠিক মতো দেয়, টাইম মতো দেয়, কারণ ওনারা যদি সময় মতো ডেডলাইনের মধ্যে যদি রেফারেন্সটা না দেয়, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিশনটা নিবে না, বা সাবমিশন নিলেও ওরা কিন্তু দেখা গেছে যে ওখানে ইনকমপ্লিট হিসেবে দেখাতে পারে। তো আমরা বারবার আমাদের রেফারেন্স যিনি দিয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করে এটা বুঝে নিব।